বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেওয়া আলটিমেটামে সাড়া দেয়নি সরকার। এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আমরা ইশরাকের মেয়র চাই, দিতে হবে। আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, নতুবা তার গতি ছাড়তে হবে। এবং হাইকোর্টের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আছে। আমার মনে করে হাইকোর্ট জনগণের পালস বুঝে রায় দিবে। যদি রায় বিবেককে যায়, দেশবাসী বিবেচনা করবে যে এই সরকারের এই যে সচিব মাহবুব সচিব থাকবে কি থাকবে না, এটা আমরা পরে দেখব। আমরা কোন বাড়িতে ঐক্যবদ্ধ আছি এবং আগামীতে মেয়র ইশরাককে মেয়র ঘোষণার জন্য আন্দোলন করতে হয়, সকল প্রকার আন্দোলন আমরা করবো ইনশাআল্লাহ। আমরা হাইকোর্টের রায় প্রতি শ্রদ্ধাশীল, এখনও শ্রদ্ধাশীল, আগামীতেও শ্রদ্ধাশীল। এই দেশের জনগণের পালস বুঝে হাইকোর্ট বিবেচনা করবে, এটি আমাদের প্রত্যাশা। সবসময় সম্মান জানায়, কারণ গত ফ্যাসিস্ট সময়ে আমরা কিন্তু আইনের শাসন থেকে বিরত ছিলাম। ওই সময়ে সরকার আদালতের পরেও সে কিন্তু তার যে কোনো রায় সাধারণ মানুষও চাপিয়ে দিত। সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে যে সরকার আছে সেই সরকার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং সর্বোচ্চ আদালতকে সম্মান দিবে। তা না দেখিয়ে আমরা দেখলাম আদালত রায় হওয়ার পরেও ইশরাক হোসেনকে তার পদে কোনোভাবেই এখন পর্যন্ত শপথ গ্রহণ করানো হচ্ছে না এবং এই রায় নিয়ে গড়িমসি করছে। এবং আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে ওই সময় আদালত এরকম রায় দিতে বিব্রত হতো, এটা হতো। ঠিক আজকেও ঠিক দেখলাম রায় না দিয়ে ওনারা বিব্রত বোধ করছে, আগামীকালকে দিবে। এই যে গড়িমসি, এগুলো কিন্তু একদমই সমীচীন নয়। এটা কিন্তু সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার সাথে যায় না। এবং যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী যে একটা রিফ্লেকশন ছিল যে সাধারণ মানুষকে প্রায়োরিটি দেওয়া হবে, সেটার সাথে যাচ্ছে না। এই ঢাকাবাসী আজকে, আপনারা জানেন ইশরাক হোসেন ইতিমধ্যে জনতার মেয়র হিসেবে প্রতিষ্ঠিত এবং এই প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ঈর্ষান্বিত হয়ে, কারণ এই গভর্নমেন্টের যেই ছায়া কোনো দল থাকে তারা ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে শপথ গ্রহণ করাচ্ছে না। আমি ইতিমধ্যে কয়েকটা টিভিকে সাক্ষাৎকার দিয়েছি যে ইশরাক আহমেদকে তার কন্ট্রিবিউশন কি, তার গোড়ায় যেতে হবে। তার বাবা কে ছিলেন? তার বাবা ছিলেন এদেশেরই সফল একজন মেয়র, বারবার নির্বাচনে নির্বাচিত এবং এই ফ্যাসিস্ট হাসিনার সাথে কম্পিটিশন করে হাসিনাকে সাংঘাতিকভাবে পরাজিত করে তিনি সংসদ নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে নগর পিতার দায়িত্ব পালন করে সফল একজন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে। সেই মেয়রকে বাংলার মাটিতে মৃত্যুবরণ করা থেকেও দূরে রেখেছিল এই ফ্যাসিস্ট সরকার। এবং আজকে যারা ডক্টর ইউনূস কেন এই ফ্যাসিস্টের বিচার করতেছে না, এটা আমার বোধগম্য না। পাশাপাশি আদালতের রায়কে অগ্রাহ্য করে, অমান্য করে কেন এখন পর্যন্ত এটার ম্যান্ডেট, এটার অ্যাপ্রুভ করা হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। আজকে আদালতের কাছে আমার সবিনয় নিবেদন থাকবে যে আপনারা দিয়েছেন সেই রায়ের মধ্যে বহাল থাকেন। জনগণ আপনাদের পাশে আছে এবং ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার পাশে যারা আছে তাদেরকে ভয় পাবেন না, বাংলা জনগণ আপনার সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। ইশরাককে মেনে সঠিকভাবে তার নগর পিতা হিসাবে, মেয়র হিসাবে তার দায়িত্বভার অবশ্যই বুঝিয়ে দেন এবং অচিরেই ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, জাতীয় নির্বাচন দিয়ে আমরা যারা নির্বাচনে জয় হবে তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সঠিক সুন্দর এক্সিট নিয়ে এই প্রত্যাশা রেখে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
ডেফিনেটলি আমরা একজন এডুকেটেড বা এই দেশের নাগরিক হিসেবে আমরা লকে রেসপেক্ট করি, এখানে অন্য কোনো কিছু নাই, সেই লকে রেসপেক্ট করি বলে আজকে আমরা রাজপথে। কারণ আপনারা তো জানেন ইশরাক, আমাদের মাননীয় ইশরাককে কোর্ট থেকে রায় দিয়েছে, আবার ইলেকশন কমিশন থেকেও গেজেটও হয়েছে তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য। শুধু এলজিআরডি মিনিস্ট্রি থেকে এটা ব্লকড আছে, সেজন্য হাইকোর্টের যে আজকের যে সিচুয়েশন সেটাকে কালকে নিয়েছে। তো আমরা অবভিয়াসলি সেটাকে অবশ্যই সম্মান করব, পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আমাদের পক্ষে যেন একটা সঠিক জাজমেন্টটা যেন হয়, যেটা আমরা শুরু থেকে পেয়ে এসেছি, এবং এটা যেন লাস্ট পর্যন্ত জাজমেন্টটা যেন আমাদের পক্ষেই থাকে। কারণ সব কিছু দিন শেষে জাজমেন্টটাই পাবলিশড হবে এবং প্রতিষ্ঠিত হবে। আইনের উপরে আমরা শ্রদ্ধা করি, রায় যা দেবে আমরা সেটা মেনে নেব, কিন্তু আমাদের উপরে ন্যায় বিচার পাবো এই আমাদের আশা। এবং এই আসিফ আহমেদ যেভাবে আইনের আইন নিজে চালাইতেছিল এবং আইন তার পক্ষে নেওয়ার জন্য যা যা করে সেগুলো করতেছে, আমরা এটার বিরোধিতা করি। এবং আমরা জানি যে সরকার এটার উপরে হস্তক্ষেপ করবে, যদি হস্তক্ষেপ করে তাহলে এর কঠিন জবাব দেবো আমরা। কিন্তু আইন নিজস্ব গতিতে চলবে, যদি না চলে, যদি সরকার এটাকে বাধাগ্রস্ত করে নিজের পক্ষে নিতে চায়, তাহলে আমরা দুর্বার আন্দোলন। এখন আপনাদের অবস্থান কি? এখান থেকে কি আপনারা সরে যাবেন নাকি এখানে থাকবেন? আমরা আমাদের নেতারা যে নির্দেশনা দিবে আমরা সেই অনুযায়ী কাজ করব। আমাদের হাইকমান্ডের নির্দেশে আমরা এখনো আমাদের নির্দেশ আসে নাই। আমাদের এই আদালতের রায়ের জন্যই আমরা এখানে অবস্থান করেছিলাম, কারণ আমরা দেখেছিলাম এই আসিফরা কিভাবে ফ্যাসিস্ট হাসিনার পথ অবলম্বন করছে। আমরা আগে দেখেছিলাম ম্যাডামের রায় হয়েছিল 10 বছর, উচ্চ আদালতে গিয়ে উল্টা বেড়ে গিয়েছিল। তাই তারা যদি ওইভাবে আদালতে কালো ধাবা বসায়, এজন্য কিন্তু আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের অধিকার আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে। দালালি
আমাদের একটাই কথা, হিসাবে ঘোষণা না করা পর্যন্ত আমরা ঢাকা রাজপথ ছাড়ব। আমরা নগর ভবন ঘেরাও করেছি, আজকে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছি, সামনে আমরা ঢাকাবাসী সারা বাংলাদেশে অবস্থান নিব। ইশরাক ভাই, আমার নেতা ইশরাক ভাই, জননেতা ইশরাক ভাই, জননেতা ইশরাক ভাই। ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনবাসী গত 6 দিন ধরে জনতার ভোটে নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে অবৈধভাবে তাকে গেজেট প্রকাশ করার পরও তাকে শপথ পড়তে দেওয়া হচ্ছে না, এর প্রতিবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসী আমরাও আজকে এসেছি সংহতি জানিয়ে অবিলম্বে জনতার ভোটে নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যাকে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে, যাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, অবিলম্বে তাকে শপথ পড়ানো হোক, এটাই আমাদের দাবি। পাশাপাশি আমরা বলতে চাই, একটি সৃষ্ট রাজনৈতিক দল তারা গতকালকে সংবাদ সম্মেলন করে তারা অনেক কথা বলেছে। আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 17টি বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে থাকা একটি দল, যে দলের 60 লাখ নেতাকর্মী নামে মামলা হয়েছে, যে দলের 3000-এর বেশি নেতাকর্মীকে গুম এবং ক্রসফায়ার হত্যা করা হয়েছে, এবং যে দলের 5 লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, সে বৃহৎ একটি রাজনৈতিক দলকে কটাক্ষ করে বলার আগে আইনাতে আগে নিজেদের মুক্তি দেখবেন, তারপরে আপনারা সমালোচনা করতে আসবেন। আপনাদের যেন শুভবুদ্ধি হয় সে কামনা করছি আমরা। আজ মাননীয় আদালত রায় দিবেন, আশা করি এই রায়টা জনগণের পক্ষে যাবে, কারণ মাননীয় আদালত পর্যবেক্ষণ করছেন, জনগণ রাস্তায় নেমে এসেছে এই ইশরাক হোসেনকে মেয়রের পাওয়ার জন্য। আমরা নগরবাসী চাই যে মাননীয় মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ করবে, রায়ে একটা সুন্দর রায় আসবে, এই রায়ে ইশরাক হোসেন শপথ করবে, শপথ করলে এই দেশ ঢাকাবাসী শান্ত হবে। অন্যথায় আমরা যে আন্দোলনে নেমেছি, আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ঢাকা প্রয়োজনে ঢাকা শহর বন্ধ থাকবে, ঢাকা শহর বন্ধ থাকবে, সমস্ত অলিগলি বন্ধ করে দেওয়া হবে, ঢাকার প্রতিটা আনাচে কানাচে বন্ধ করে দেওয়া হবে। নগরবাসীকে সাথে নিয়ে, নগরবাসী ইশরাক হোসেন এমন এক ব্যক্তির ছেলে, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকার সন্তান, এবং আপনারা জানেন এই ঢাকার নগরপিতা ছিলেন, বৃহত্তর ঢাকার নগরপিতা ছিলেন, এবং ইশরাক হোসেন সাধারণ এক ব্যক্তির সন্তান নয়, কারণ একজন জনপ্রিয় নেতা এবং জনপ্রিয় অভিভাবকের, ঢাকার অভিভাবকের সন্তান। তাই আমরা নিজের
নিজের সহউদ্যোগে আমরা নেমে এসেছি। আপনার অলিগলি পাড়া মহল্লা প্রতিটা এলাকা থেকে মহিলা সহ নারী পুরুষ ছাত্র জনতা নেমে আসবে। আমরা চাই মাননীয় আদালতকে এই ঢাকাকে শান্ত করতে। আমরা শান্তির পক্ষে, আমরা রাজনীতি করেছি, আয়নাঘর দেখেছি, জেল খেটেছি। আজকে যারা উপদেষ্টা হয়েছেন আপনারা আয়নাঘরে যান নাই, জেল খাটেন নাই, শেখ হাসিনার নির্যাতনও সহ্য করেন নাই। আপনারা প্রস্তুত থাকেন, আগামীতে আপনাদেরও কিন্তু রাজপথে আসতে হবে। আপনাদের এমন পরিণতি হবে, শেখ হাসিনা গেছে যেই পথে আপনারা কিন্তু সেই পথে যাবেন। কারণ বর্তমান যে সরকার সেটাকে শপথ করেছে অবৈধ রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রেতাত্মা। এই প্রেতাত্মার শপথ করিয়েছে। আমি মনে করি এই সরকার অবৈধ। একটি সুন্দর নির্বাচন হতে হলে একটি সুন্দর সরকার দরকার, একটি জনগণের ম্যান্ডেটের সরকার দরকার। যতক্ষণ পর্যন্ত জনগণের ম্যান্ডেট সরকার এই দেশে প্রতিষ্ঠিত না হবে, এই দেশ শান্ত হবে না। কারণ এখন পর্যন্ত শেখ হাসিনার প্রেতাত্মা আওয়ামী লীগ সমস্ত সচিবালয়, মন্ত্রণালয়, প্রশাসন সমস্ত জায়গায় ঘাপটি মেরে আছে। প্রিয় ভাইয়েরা, এই শয়তানদেরকে, এই দুর্নীতিবাদদেরকে খেতে সরাইতে হলে আজকে আমরা মাননীয় আদালতের কাছে প্রত্যাশা যে একটি রায় দিবে। এই রায়টা জনগণের পক্ষে রায় দিবে, জনগণের রায় দিবে। আমরা চাই কোনো ব্যক্তির প্রভাবিত হয়ে যেন কোনো রায় না দেয়, কোনো উপদেষ্টার প্রভাবিত হয়ে রায় না দেয়। আজকে মেয়র তাপসের পক্ষে আজকে যারা লড়তেছে, মেয়র তাপস স্বৈরশাসক শেখ হাসিনার ভাতিজা তাপসের পক্ষে যারা আজকে লড়তেছে তারা স্বৈরাচারের দোষর। তারা যারা এই মামলা হাইকোর্টে রিট করেছে তারা স্বৈরাচারের দোষর। এই স্বৈরাচারের দোষীদেরকে বিদায় করতে হবে। তাই আমরা মাননীয় আদালতকে বলবো, আপনি অতি শীঘ্রই একটি সুন্দর রায় দেন, একটি দেশের শান্তির পক্ষে রায় দেন। আজকে এই মোড় অচল হয়েছে, এই মৎস্য ভবন অচল হয়েছে, নগর ভবন অচল হয়েছে, পুরা ঢাকা সিটি অচল হবে। পুরা ঢাকা সিটির প্রবেশদ্বার আমরা বন্ধ করে দিব। পুরা ঢাকা সিটি প্রবেশদ্বার বন্ধ হলে ঢাকার সাথে বাংলাদেশের সমস্ত জায়গা বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রিয় ভাই, তার জন্য আমরা রাজপথে আজকে 7 দিন ধরে আছি। সামনে যতদিন পর্যন্ত এরশাদ সাহেবের সুস্থ রায় না হবে, এরশাদ সাহেবকে নগর ভবনে যাবত পর্যন্ত বসানো না হবে, আমরা রাজপথ ছাড়ব না, রাজপথে আছি, থাকব। এরশাদ সাহেব নির্বাচিত, সে বিপুল ভোটে নির্বাচিত দক্ষিণ সিটির মেয়র হিসাবে আমরা এরশাদ সাহেবকে দেখতে চাই। কেন, যখন স্বৈরাচারী হাসিনার সময় যখন নির্বাচন করেছিলেন এরশাদ সাহেব তাপস সাহেবের সাথে, স্বৈরাচারী তাপসের সাথে যখন নির্বাচন করেছিলেন তখন বিপুল ভোটে ইঞ্জিনিয়ার এরশাদ সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু এই স্বৈরাচারী হাসিনা তাকে বসতে দেয়নি। কেন, এটা বাংলার জনগণ জবাব দিবে। বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, এই যে ছাত্রদের আন্দোলনের পরে আমরা যখন রাজপথে নেমেছিলাম, খালি একা ছাত্ররা আন্দোলন করে নেই। এই যে 16-17 বছর বিএনপির দুঃসময় একমাত্র রাজপথে ছিলেন রিস্কার শ্রমিকরা। এই যে বৈষম্য বিরোধী 5 তারিখের আন্দোলনে সবচেয়ে চেয়ে বেশি রিস্কার শ্রমিক মারা গিয়েছেন। বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক গুল্লি খায়া রাস্তায় আহত হয়ে পড়েছিলেন। আমাদের এখন অনুমতি যাবৎ পর্যন্ত ইঞ্জিনিয়ার এরশাদ সাহেবকে তার রায় তার পক্ষে যাবৎ পর্যন্ত না আসবে যাবৎ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজন বিধায় আমরা রিস্কার শ্রমিক ইঞ্জিনিয়ার এরশাদ সাহেবের জন্য জীবন উৎসাহিত করে দেব। দর্শক, নগর ভবনে আছেন আমাদের সহকর্মী SM আরিফ, সরাসরি যুক্ত হব তার সাথে এবং জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন।
মাতুল ঠিক 11টা থেকেই কিন্তু এই মৎস্য ভবন মোড় অবরোধ শুরু হয়। ধরেন যে ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের যে পদ আছে সেই পদের তাকে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বিপক্ষে রিট করেছিলেন একজন। সেই রিটকারীর প্রেক্ষিতে কিন্তু গতকাল শুনানি হয়েছিল। শুনানির পর আজকে কিন্তু এই রায়ের দিন ধার্য ছিল, তবে সেই রায়টি একদিন আবার পেছানো হয়েছে আদালতের সিদ্ধান্তে। সেই আদালতের সিদ্ধান্তের পেছানোর পরও কিন্তু এখনও এইখানে যে শাহবাগ এই যে মৎস্য ভবন মোড়টি সেটি কিন্তু অবরোধ করে এখনও নেতাকর্মীরা যারা ইশরাকের সমর্থনে রয়েছেন তারা কিন্তু এখনও রয়েছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু বারবার দিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা এখনও অবস্থান করছেন এবং সেই যে রায়টি হওয়ার কথা ছিল একদিন পেছানো হয়েছে আদালতের রায়ে। তারা বলছেন যে আদালতের রায়কে সবসময় সম্মান প্রদর্শন করে তারা, তবে আদালত যদি এই রায়ের ব্যাপারে কোনো আদালত থেকে কোনো উপরের মহলের কোনো চাপ বা কোনো কিছুর বশবর্তী হয়ে রায়টা যদি তাদের পক্ষে না আসে, তাহলে কিন্তু এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ প্রায় 7 দিন যাবৎ কিন্তু ইশরাকের যে শপথ নেওয়ার দাবিতে সে আন্দোলন কিন্তু আমরা নগর ভবনে দেখেছি। গত 6 দিন যাবৎ কিন্তু নগর ভবনের সামনে তারা আন্দোলন করেছিলেন, ইভেন নগর ভবন কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছিল। সেই যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। আজকেও কিন্তু তারা সেই একই কথা বলছেন, যদিও তারা বলছেন যে আদালতের এর আগে যে ইশরাককে রায় দেওয়া হয়েছিল আদালত থেকে, সেখানে কিন্তু রায়টা আদালতের পক্ষে গিয়েছিল এবং ইশরাককে কিন্তু আদালতের রায় থেকেই কিন্তু তাকে এই মেয়র ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে তারা প্রত্যাশা করছেন যে এই যে তাদের যে রায় আগামীকালকে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই রায়ও তাদের পক্ষে আসবে। তবে যেটি বলছি যে এখনও তারা কিন্তু এই মৎস্য ভবন মোড় অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু বলছেন বারবার যে তারা যে আন্দোলন করে আসছেন বিগত 16 বছর ফ্যাসিস্ট, তারা এইটি দাবি করছেন যে বিগত 16 বছর তারা ফ্যাসিস্টের এই যে স্বৈরতন্ত্রের ভিতরে আবদ্ধ ছিল। এখন কিন্তু তারা আবারও সেটি বারবার বলছেন যে তারা আবার নব্য স্বৈরাচার দেখতে পাচ্ছেন। সেই কারণে কিন্তু এই উপদেষ্টা যে রয়েছেন আসিফ মাহমুদ, তার দাবিও কিন্তু তাকে পদত্যাগের দাবিও কিন্তু এই আন্দোলন থেকে জোরালোভাবে কিন্তু তারা করছেন। সেই যে আন্দোলন ইশরাকের যে আদালতের যে রায়ের যে হবে সেটি যে রয়েছে দাবিটি প্রত্যাশা করছেন, সেটির পাশাপাশি তারা কিন্তু বলছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে পদত্যাগ সেটির দাবিও কিন্তু তারা তুলছেন এবং এখানে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপরের কোনো নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে রাজপথে বা এই যে মৎস্য ভবন মোড়টিকে যে অবরোধ করে রাখছেন, বিভিন্ন জানেন যে এই রাস্তাটি 4টি রাস্তার মুখ, কিন্তু এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কিন্তু সাধারণ মানুষের চলাচল কিন্তু রয়েছে এবং ব্যাপক যানজট কিন্তু লেগে থাকে এবং এই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশে যে আটকিয়ে দেওয়ার পরে কিন্তু দীর্ঘ রাস্তার সারি কিন্তু সেটি কিন্তু এই যে দুর্ভোগ, সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এবং এখনো পর্যন্ত সেই দুর্ভোগ কিন্তু চলছে। চারদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এই যে মৎস্য ভবন মোড়টি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং তাদের একটি দাবি আগামীকালকে যে রায় হবে সেটি যেন তাদের পক্ষে যায়, না হয় কিন্তু তারা আরও জোরালো যে আন্দোলন সেটি বলবে। তারা বলছে এমনও ঘোষণা দিয়েছেন তারা কিন্তু ঢাকা অচল করে দেবেন, এমন ঘোষণা কিন্তু এখান থেকে আসছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৎস্য ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ফের শুনানি আজও হয়েছে। তবে এই বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন বৃহস্পতিবার। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এদিন ঠিক করেছেন। এর আগে 20 মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন। 14 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ পড়ানো না হয়, এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি রিট মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে। পিটিশনারের আইনজীবীর পক্ষে বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব শুনানি করেছেন।
শুনানি করার পরে আপনারা জানেন এটি একটি মোশন শুনানি হয়, অর্থাৎ প্রাথমিক শুনানিগুলো হয়। প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি একটি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রদান করেন। বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে জনাব ইশরাক হোসেনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে সুযোগ করে দেন। সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন। এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক 12টা 30 মিনিটের সময় বিজ্ঞ আদালত, মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি স্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনাব ইশরাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা কোর্ট আজকে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে। আমরা দেখেছি যে এই রিটের পক্ষে যখন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু তিনি শুনানি করছিলেন, তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন, তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়েরের 30 দিনের মধ্যে, অর্থাৎ ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার 30 দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই। আপনারা জানেন যে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল। সেখানে জনাব ইশরাক হোসেন একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়েই বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে। এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি। সকল সাক্ষীকেই বিজ্ঞ আদালতের কাছে অনুমতি নিয়ে কমিশনের সাক্ষী দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং আদালত থেকে কয়েক গজ দূরে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে অন রেকর্ডে দেখা যাচ্ছে। কিন্তু আদৌ কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরেকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে, সেই জায়গাটি রিট পিটিশনার চ্যালেঞ্জ করেছেন। এছাড়াও আরেকটি বিষয়ে শুনানিতে উল্লেখ করা হয়েছিল যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়ররা আছে তাদেরকে অপসারণের জন্য আইনে সংশোধনী আনা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি 17ই আগস্ট নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং 19শে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয়। অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না, এই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়ে যায়। সেটিও বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে কোর্ট বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে
কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। এটা রিটকারী যিনি রিটটি করেছেন তার প্রত্যাশা হচ্ছে তিনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফর্মে এসেছেন, তিনি এখানে এই বিষয়গুলোর উপর একটি রুল চাচ্ছেন এবং রুল চেয়ে একটা চূড়ান্ত শুনানির মাধ্যমে তিনি এই রুলটি অ্যাবসলিউট চাচ্ছেন, অর্থাৎ যে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে ফিউটাইল অর্ডার পাস করেছে, ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছে এবং যে অ্যানোমালিজ এবং বেআইনি কার্যকলাপ ওখানে হয়েছে সেটির যেন একটি সুরাহা হয়, এটিই তিনি চাচ্ছেন।